হ্যালো স্টুডেন্টস, আমি আবির প্রতিভা থেকে। আজকে আমরা স্টার্ট করব কোষে দেখি 2.1। আমরা অনুপাত সমানুপাত চ্যাপ্টারটি করছিলাম। আজকে আমাদের 3 নম্বর ক্লাস। 3 নম্বর ক্লাসে আজকে আমরা কোষে দেখি 2.1-এর অঙ্কগুলি করব। এর মধ্যে কিছু অঙ্ক আমরা করব, কিছু অঙ্ক আমরা তোমাদের সাথে করব, কিছু অঙ্ক আমরা হোমওয়ার্ক হিসেবেও করব। তো ঠিক আছে, তো বেশি দেরি না করে চলো আমরা স্টার্ট করি। প্রথম অঙ্ক আছে 1 কিগ্রা চালের দাম 40 টাকা। 1 কিগ্রা চালের দাম 40 টাকা। 1 কিগ্রা ডালের দাম 100 টাকা। চাল ও ডালের দামের অনুপাত কত হিসাব করি। তার মধ্যে বলেছে 1 কিগ্রা চালের দাম, তাহলে উত্তর কী হবে? দেখো, 1 কিগ্রা চালের দাম 40 টাকা, তাহলে লিখি এখানে 1 কিগ্রা চালের দাম, 1 কিগ্রা চালের দাম 40 টাকা। আর 1 কিগ্রা ডালের দাম কত বলেছে? 100 টাকা। তাহলে চাল ও ডাল, এখানে দেখো চাল আগে লিখেছে, তো চাল ও ডালের দামের অনুপাত কত হবে? অনুপাত হবে দেখো 40:100। এখানে চাল আগে লিখেছে, তাই আমি চালের অনুপাতটাকে আগে লিখলাম। এবার দেখো এটাকে কাটাকাটি করলে কত হবে? 0 0 কাটলে হবে 4:10। এখান থেকে কাটাকাটি করলে কত হবে? 2 দিয়ে যদি কাটি 2:5। এটি হবে আমাদের কি উত্তর। বুঝতে পারলে? তো চল নেক্সট অঙ্কটি দেখো। এখানে আমাদের বলে দিয়েছে একটি ত্রিভুজ দিয়ে দিয়েছে যার একটি কোণ 50 ডিগ্রি বিএসি। আশা করি তোমরা কোণ বের করতে জানো, যে মাঝখানে যেটি থাকে সেটি হচ্ছে কোণ। যেমন এখানে দেখুন দিয়েছে বিএসি, এখানে মাঝখানে আছে এ, তার অর্থাৎ এ কোণের কথা বলছে। এখানে দেখো মাঝখানে আছে বি, অর্থাৎ বি কোণের কথা বলছে। তাই আমি এখানে লিখি আগে কোণগুলির মান। বিএসি অর্থাৎ এ কোণ হচ্ছে 60 ডিগ্রি। হয়তো তোমরা দেখতে পাচ্ছ না, আমি এখানে ভালো করে ছবিটি এঁকে দিই অন্য কালি দিয়ে। এই হচ্ছে একটু ডিজিটাল হওয়ার সুবিধা, যে আমি এখানে সুন্দর সুন্দর করে ছবি আঁকতে পারবো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এটা হচ্ছে আমাদের 50 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 70 ডিগ্রি। দেখো তাহলে বিএসি কত ডিগ্রি হচ্ছে? 60 ডিগ্রি। আর হচ্ছে এবিসি কত হচ্ছে? 50 ডিগ্রি, কারণ এবিসি, তাহলে কোণ এবিসি হচ্ছে 50 ডিগ্রি। নেক্সট হচ্ছে দেখো এসিবি, তাহলে এসিবি কোণ কত? এসিবি হচ্ছে আমাদের 70 ডিগ্রি। তাহলে আমরা অনুপাত বের করি, যে তাহলে অনুপাত হবে বিএসি ইস্টু এবিসি ইস্টু, এখানে দেখো এসিবি, এখানে যেভাবে আমাদের দিয়েছে সেভাবেই আমরা কিন্তু লিখব, অন্যভাবে লিখব না। তো বিএসি হচ্ছে আমাদের কত? বিএসি 60, এবিসি 50, এসিবি 70। 0 0 কাটো, তাহলে 0 0 কাটলে থাকবে হচ্ছে 6:5:7। বুঝতে পারলে অঙ্কটি কীভাবে হলো? তো চলো এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্কে বলেছে একটি পেন্সিলের দাম 3 টাকা। একটি পেন্সিলের দাম 3 টাকা। একটি লজেন্সের দাম 50 টাকা, এই 50 পয়সা। একটি লজেন্স ও একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত লিখি। এখানে দেখো একটি পেন্সিলের দাম কত বলে দিয়েছে? পেন্সিলের দামের অনুপাত পেন্সিলের দাম হচ্ছে 3 টাকা। কিন্তু দেখো এখানে লজেন্সের দাম কিসে দিয়েছে? পয়সায়। তাহলে একটি লজেন্সের দাম হচ্ছে 50 পয়সা। এবার দেখো এখানে দিয়েছে টাকা, এখানে দিয়েছে পয়সা। তুমি কিন্তু কখনো টাকা বা পয়সা দুটি আলাদা আলাদা এককের বা দুটি আলাদা আলাদা পরিমাপের জিনিসকে তুমি কখনো কিন্তু অনুপাত করতে পারবে না। তোমাকে অনুপাত করতে গেলে দুটি জিনিসের মান সেম হতে হবে। তাহলে আমার সবচেয়ে সহজ হবে টাকাকে পয়সায় নিয়ে যাওয়া।
3 টাকা মানে কত পয়সা? 3 গুণ 100 পয়সা। 1 টাকা মানে 100 পয়সা আমরা জানি, তাহলে 3 টাকা মানে কত পয়সা হবে? 300 পয়সা। 300 পয়সা। তাহলে অনুপাত কত হবে? একটি পেন্সিল ও একটি লজেন্স, তাহলে একটি পেন্সিল আর ইস্টু হচ্ছে একটি লজেন্সের দাম। তাহলে একটি পেন্সিলের দাম কত আমাদের? 300 পয়সা। একটি লজেন্সের দাম কত আমাদের? 50 পয়সা। 0 0 কাটো, তাহলে হবে 30:50। এবার এটাকে 5 দিয়ে কাটো, 5 6 30, তাহলে 6 হবে এপাশে আর এখানে 1। 5 দিয়ে কাটলাম, 5 অক্ষে 5 আর 5 6 30। তাহলে পেন্সিল ও লজেন্সের দামের অনুপাত কত হলো? 6:1। তাহলে এখানে উত্তর লিখবে পেন্সিল ও লজেন্সের দামের অনুপাত 6:1। তো চলো নেক্সট অঙ্ক, এটা হচ্ছে আমাদের যত সম্ভব 3 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কটি এখানে বলেছে একটি আদুলি 1 টাকা ও 2 টাকার মুদ্রার অনুপাত লিখি। এবার অনেকে আমরা জানি না যে একটি আদুলি মানে কত। তাহলে একটি আদুলি সমান কত পয়সা? 50 পয়সা। এটা তোমরা একটু জেনে নেবে যে একটি আদুলি মানে 50 পয়সা। তাহলে একটি 1 টাকা, একটি 1 টাকা মানে কত পয়সা? 100 পয়সা, তাই না? আর একটি 2 টাকা, 2 টাকা মানে কত পয়সা? 200 পয়সা, কারণ 1 টাকায় 100 পয়সা হলে 2 টাকায় 200 পয়সা। ব্যাস আমরা অনুপাত করব। তাহলে অনুপাত করলে কি হবে? তাহলে আদুলি ইস্টু 1 টাকা ইস্টু 2 টাকা। অনুপাত করলে কত হবে? 50:100:200। কাটাকাটি করে দেখো, 50 অক্ষে 50, 50 দুগুণি 100, 4 50-এ 200। তাও যদি তোমরা না কাটতে চাও, এখানে 0 0 কাটো, তাহলে 5, এখানে একটা লাইন করে দিই। 0 0 কাটলে কত হবে? 5:10:20। 5:10:20। এবার 5 দিয়ে কাটো, 5 অক্ষে 5, 5 দুগুণি 10, 4 5-এ 20। তাহলে উত্তর কী হবে? উত্তর হবে হচ্ছে আদুলি 1 টাকা 2 টাকার মূল্যের অনুপাত হচ্ছে 1:2:4। তোমরা এখানে উত্তরটি লিখে নেবে যে কি আদুলি 1 টাকা ও 2 টাকার অনুপাত হচ্ছে 1:2:4। নেক্সট অঙ্ক দেখো, উমার বয়স 12 বছর 6 মাস, রাতুলের বয়স 12 বছর 4 মাস, নূরজাহানের বয়স 12 বছর। তাহলে উমার বয়স আমাদের বলেছে, উমার বয়স 12 বছর 4 মাস, তাই তো না? 12 বছর 6 মাস, 12 বছর 6 মাস। এবার আমরা কি জানি যে কোনো একটা অনুপাতে আমাদের নিয়ে যেতে হবে। তাহলে সবচেয়ে সুবিধা হবে আমরা যদি বছরকে মাসে নিয়ে যাই। তাহলে 12 বছর মানে 12 গুণ 12 মাস, তাই তো? আর তার সাথে যোগ হলো 6 মাস। তাহলে 12 গুণ 12 করলে হয় হচ্ছে 144 মাস, তার সাথে যোগ হলো 6 মাস। তাহলে উত্তর হলো 150 মাস, তাই না? 150 মাস হলো অনুপাত, এই উত্তর। নেক্সট হচ্ছে রাতুলের বয়স। কার বয়স? রাতুলের বয়স হচ্ছে কত? 12 বছর 4 মাস। তাহলে 12 বছর মানে একইভাবে 12 বছর মানে 12 গুণ 12 মাস, কারণ এখানে 1 বছরে 12 মাস থাকে। তাহলে 12 বছরে কত মাস থাকবে? 12 গুণ 12। 1 বছরে থাকে 12, তাহলে 12 বছরে থাকবে 12 গুণ 12 মাস। তাহলে এখানে 12 গুণ 12 মাস যোগ
4 মাস। এটা যোগ করলে কত হয়? 144 যোগ 4 মানে 148 মাস। ঠিক আছে, নেক্সট আমাদের কি বলেছে? নূরজাহানের বয়স। নূরজাহানের বয়স, নূরজাহানের বয়স কত? দেখো নূরজাহানের বয়স 12 বছর, তাই তো? 12 বছর মানে 12 গুণ 12 মাস মানে হচ্ছে উত্তর হবে 144 মাস। বুঝতে পারলে? তাহলে আমি 3টে অনুপাত পেয়ে গেলাম। নূরজাহানের 144, রাতুলের 148 আর উমার হচ্ছে 150 মাস। তাহলে অনুপাত কত হবে? তবে উমা ইস্টু, বা এরমভাবে লিখি আমি, উমা কমা হচ্ছে তাহলে এখানে লিখছি উমা, এদিকে হচ্ছে কমা হচ্ছে রাতুল, কমা হচ্ছে নূরজাহান। নূরজাহানের বয়সের অনুপাত হবে, বয়সের অনুপাত কত হবে? দেখো 150 হবে ইস্টু 148 ইস্টু 144। কাটাকাটি করে দেখো 2 দিয়ে যদি 150 কাটি, 7 দুগুণী 14, একটু উপরে তুলি, 7 দুগুণী 14 আর থাকছে 1, 5 দুগুণী 10, 148 কাটলে 7 দুগুণী 14, 4 দুগুণী 8, একে কাটলে 7 দুগুণী 14, 2 দুগুণী 4। এর থেকে বেশি এর কাটাকাটি আর হবে না, ওর জন্য তাহলে উত্তর হচ্ছে কত? 75 ইস্টু 74 ইস্টু 72। তাহলে এটাই আমাদের কী হলো? উত্তর হলো। ঠিক আছে, আশা করি অঙ্কটি বুঝতে পারলে। এখানে যেহেতু আলাদা আলাদা মান রয়েছে বা আলাদা আলাদা একক রয়েছে, বছর আর মাস রয়েছে, ওই জন্য দুটো এককে আমি একটা একক নিয়ে আসলাম, প্রত্যেকটাকে আমি মাসে নিয়ে আসলাম। ঠিক আছে, প্রত্যেকটা এককে আমরা কী করলাম? মাসে নিয়ে আসছি। এবার মাসে যখন নিয়ে এসেছি 3টে এককেই, তখন আমাদের অনুপাত করতে সুবিধা হবে। বুঝতে পেরেছ? ঠিক আছে, নেক্সট অঙ্ক। একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত লেখো। এটার আমি ছবি এঁকে দিচ্ছি, তোমরা খুব সহজে করতে পারবে। দেখো এটি সমকোণী ত্রিভুজ আঁকি, এটি হয়ে গেল একটি সমকোণী ত্রিভুজ। দেখো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এবার দেখো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অর্থ কী? যে সমদ্বিবাহু মানে তো বুঝতে পারলাম যে দুটি বাহু সমান হবে, আর সমকোণী মানে এর একটি কোণ 90 ডিগ্রি হবে। তাহলে আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের কী? সমদ্বিবাহু সংলগ্ন যে কোণ থাকে সেই কোণগুলির মানও কি হয়? সমান হয়। তাহলে একটি কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে বাকি কোণগুলি কত ডিগ্রি হবে? তাহলে এখানে আমি নামকরণ দিচ্ছি এ বি সি। তো এখানে লিখছি কোণ এ বি সি হচ্ছে 90 ডিগ্রি। এ বি সি কত? 90 ডিগ্রি। তাহলে কোণ বি এ সি, দেখো বি এ সি আর হচ্ছে এ সি বি, দুটো মান সমান হবে। এ সি বি এই দুটির মান সমান হবে, কারণ সমদ্বিবাহু ত্রিভুজের সমদ্বিবাহু সংলগ্ন কোণগুলি কী হয়? সমান হয়। এবার বিএসি আর এসিবির মান কত হবে? দেখো একটি ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান কত? প্রত্যেকটি কোণের মানের সমষ্টি, অর্থাৎ একটি ত্রিভুজের 3টি কোণের মানের সমষ্টি কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি চলে গেল এইখানে। বাকি দুটি কোণ কী হলো? সমান ভাগে ভাগ হলো, অর্থাৎ আমি 2 দিয়ে ভাগ করলাম। তাহলে কত হলো? 180 থেকে 90 বাদ দিলে হয় 90, তাকে 2 দিয়ে ভাগ করলে হয় হচ্ছে 45 ডিগ্রি। অর্থাৎ বিএসি 45 ডিগ্রি, এসিবি 45 ডিগ্রি। বুঝতে পারলে যে 90 থেকে বাকি যেটা বেঁচে থাকলো সেটা হচ্ছে 90, কারণ সমকোণী ত্রিভুজের একটি কোণ 3টি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে একটি কোণ যদি 90 চলে যায়, তাহলে বাকি দুটি কোণের সমষ্টি কত থাকে পড়ে? 90। এবার বাকি দুটি সমান, তাহলে 90টাই কী হবে? এই 90 ডিগ্রিটাই কী হবে? দুটো সমান ভাগে ভাগ হয়ে যাবে, দুটি সমান ভাগে ভাগ হয়ে যাবে, যার প্রত্যেকটি ভাগ হচ্ছে 45
আর 45 করে, বুঝতে পারলে? ওই জন্য বাকি দুটি কোণের মান কত হলো? 45 ডিগ্রি 45 ডিগ্রি আর 45 ডিগ্রি করে। তুমি কিন্তু এটাকে মনে রাখতে পারো যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ 90, বাকি দুটি 45 হবে। তাহলে অনুপাত কত হবে? তাহলে দেখো অনুপাত আমি লিখছি, দেখো কোণ এ বি সি ইস টু কোণ বি এ সি ইস টু কোণ এ সি বি। দেখো এ বি সির মান কত? 90। বিএসি কত? 45 পেয়েছি। বাকি এসিবি কত? এসিবি হচ্ছে আবার আমরা কী পেয়েছি? 45 পেয়েছি। কাটাকাটি করো, দেখো 45 যদি কাটি, 45 দুগুণই 90 হয়, তাহলে এখানে হবে নিশ্চয়ই 45 অক্ষে 45, 45 অক্ষে 45, 45 দুগুণে 90। তাহলে সমকোণী ত্রিভুজের তিনটি কোণের অনুপাত কত? 2:1:1, বা এটা কিন্তু যেভাবে সাজাবে সেভাবেই উত্তর হবে। ঠিক আছে? তুমি যদি এটাকে আগে নাও, এসিবিটাকে মাঝখানে নাও, তাহলে সেইভাবেই তোমার অনুপাত হবে। কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে এই তিনটে কোণ কিন্তু 45, দুটো 45 হয় আর একটি 90 ডিগ্রি হয়। তুমি যেভাবে ছবি আঁকবে সেইভাবেই কিন্তু কোণের মান কিন্তু তুমি দেবে। ঠিক আছে? হয়তো এমসিকিউতে প্রশ্নটি আসবে, এমসিকিউতে দেখবে যখন যেখানে দুটো 1 আর একটা 2 আছে সেটি হবে আমার উত্তর। ঠিক আছে? নেক্সট অঙ্ক, সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত লিখি। আগে দিয়েছিল আমাদের সমকোণী, এবার আমাদের দিয়েছে কি? সমবাহু। দেখো সমবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের তিনটি বাহুর মান সমান। তো সমবাহু ত্রিভুজটা আমি একটু ভালো করে আঁকি। দেখো এই হলো আমাদের সমবাহু ত্রিভুজ। এই ত্রিভুজে দেখো তিনটি কোণের অনুপাত। দেখো সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান কত হয়? 60 ডিগ্রি করে হয়। এটা আমাদের কিন্তু জানতে হবে। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান কত? 60 ডিগ্রি। আমি এখানে নামকরণ করে দিচ্ছি এ বি সি। তাহলে তোমরা বাড়িতে হোমওয়ার্ক হিসেব করবে যে কোণ এ বি সি ইস টু কোণ বি সি এ ইস টু কোণ সি এ বি, এই তিনটি কোণের মান কত হবে? ঠিক আছে? তাহলে কত বসাবে? 60:60:60, কাটাকাটি করে নিশ্চয়ই উত্তর আসবে, দেখবে 1:1:1। কার কার উত্তর হয়েছে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। ঠিক আছে? এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট অঙ্কে চলে যাই। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা আমাদের খুবই কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো কি বলেছে, পুলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত 7:9, আর এখানে মানিকবাবুর বয়স বলে দিয়েছে 72। তাহলে পুলকবাবুর বয়স কত হবে? তাই আমি এখানে লিখে নিই, আগে কী বলেছে সেটা আগে আমি লিখে নিতে হবে। তাহলে পুলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত কত? বয়সের অনুপাত হচ্ছে 7:9। 7:9। মানিকবাবুর বয়স বলে দিয়েছে, আমি এখানে লিখি মানিকবাবুর বয়স হচ্ছে কতখানি? বলছে 72 বছর। তাহলে আমি একবার ডাইরেক্ট বের করছি, দেখো তোমরাও পরীক্ষা ভেবেই করবে। পুলক বাবুর বয়স হবে, দেখো ভালো করে মনে রাখবে, বয়স আমাদের কার দিয়েছে? মানিকবাবুর বয়স দিয়েছে। তো আমি এখানে লিখব মানিকবাবুর বয়স বাই মানিকবাবুর বয়সের অনুপাত কত? 9, তাই না? তাহলে মানিকবাবুর বয়সকে মানিকবাবুর বয়সের অনুপাত দিয়ে ভাগ করব, গুণ করব কত দিয়ে? 7 দিয়ে। গুণ করব কত দিয়ে? 7 দিয়ে। 7 কেন? 7 হচ্ছে পুলকবাবুর বয়সের অনুপাত। বুঝতে পারলে? তাহলে যার বয়স দিয়ে দেবে তাকে তার অনুপাত দিয়েই ভাগ করব, গুণ করব কাকে দিয়ে? যার মান আমাদের বের করতে বলবে। এখানে পুলকবাবুর মান বের করতে বলেছে, তাই পুলকবাবুর বয়সের অনুপাত দিয়ে আমি গুণ করলাম। তা 9 দিয়ে আমি 72 কাটি, হবে 8। তাহলে 8 গুণ 7, 7 8 কত হয়ে যায়? 56 বছর। কত হয়ে যায়? 56 বছর।
বুঝতে পারলে উত্তর কী হবে? সেম অঙ্ক নেক্সট একটা দিয়েছে, তোমরা কিন্তু এখানে উত্তর কিন্তু প্রত্যেকটা অঙ্কে উত্তর কিন্তু অবশ্যই লিখবে, আমি কিন্তু উত্তর কিন্তু মুখে বলে দিচ্ছি, ঠিক আছে? নেক্সট অঙ্ক একটা দিয়েছে, দুটি বইয়ের দামের অনুপাত দিয়ে দিয়েছে আর দ্বিতীয় বইয়ের দাম বলে দিয়েছে, প্রথম বইয়ের দাম বলে দিয়েছে। আমাদের বলেছে দ্বিতীয় বইয়ের দাম কত হবে। আশা করি অঙ্কটা তোমরা পারবে। তাহলে আমি একবারে অ্যান্সার লিখছি যে দ্বিতীয় বইয়ের দাম কত হবে। দ্বিতীয় বইয়ের দাম কত হবে? দ্বিতীয় বইয়ের দাম হবে কত? দ্বিতীয় বইয়ের দাম হবে কত? দেখো প্রথম বইয়ের দাম বলে দিয়েছে, তাহলে কি লিখব? প্রথম বইয়ের দাম বাই প্রথম বইয়ের দামের অনুপাত কত হবে? নিশ্চয়ই 2 হবে, তাই না? প্রথম বইয়ের দামের অনুপাত 2 গুণ হচ্ছে দ্বিতীয় বই যেহেতু বের করছি, তাই দ্বিতীয় বইয়ের দামের অনুপাত যেটা হচ্ছে 5। বুঝতে পেরেছ? তোমরা কিন্তু লিখবে দুটি বইয়ের দামের অনুপাত এত, প্রথম বইটির দাম এত, তাহলে দ্বিতীয় বইয়ের দাম হবে এটা লিখবে। তারপর দশমিকের জন্য আমি তখনই শেখালাম কি, আগের ভিডিওতে শিখিয়েছিলাম দশমিক উঠলে নিচে বসে 1, তারপরে 2টি ঘর, তাই 2টি শূন্য। বুঝতে পারলে? দশমিকের জন্য বসে 1 আর তারপরে যে কটি ঘর থাকে সে কটি শূন্য। তাহলে আমাদের কত হলো? 3220 গুণ 5 ভাগ হচ্ছে 2 গুণ 100। কাটাকাটি করি, দেখো 2 দিয়ে 0 দিয়ে 0 কাটলাম, 2 দিয়ে 32, 322 কাটি, 2 অক্ষে 2, 6 দুগুণি 12, 2 অক্ষে 2, তাহলে কত হলো? 161 গুণ 5/10। এবার দেখো আমি কি করছি এখানে, আমি আগে থেকে 10টাকে কাটছি না, ঠিক আছে? আমি ওপরে আগে গুণ করি। 161 গুণ 5 করলে কত হয়? 5 অক্ষে 5, 5 6 30, 0 তোমার 3, 5 অক্ষে 5, 6 7 8, 805 হয়। তাহলে দেখো আমি এখানে লিখছি, তাহলে এটা হচ্ছে 805/10। আশা করি এটা তোমরা জানো যে কটা শূন্য দিয়ে ভাগ করা হচ্ছে দশমিক, সেই কয় ঘর আগে গিয়ে বসবে। এখানে একটা শূন্য দিয়ে ভাগ করা হচ্ছে, তাই দশমিক এখান থেকে উঠে 1 ঘর আগে বসবে। হয়তো উত্তর হবে 80.5 টাকা। 80.5 টাকা হবে আমাদের উত্তর। বুঝতে পারলে? ঠিক আছে, নেক্সট অঙ্ক আমরা যাচ্ছি। নেক্সট অঙ্ক কি দিয়েছে দেখো, বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাত দিয়ে দিয়েছে, ব্যাসের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে। আগের অঙ্কটার মতনই সেম অঙ্ক, কিন্তু এখানে মিটার ডেসিমিটার দিয়ে দেওয়া আছে, তো আমি অঙ্কটা করে দিচ্ছি। তো দেখো আমাদের কি বলেছে, পরিধি ও ব্যাসের অনুপাত দিয়েছে, ব্যাসের অনুপাত। এবার হয়তো তোমরা বলবে যে পরিধি কি, ব্যাস কি, আমি এখানে ছোট্ট করে দিলে একে বলে দিই। দেখো এটি একটি বৃত্ত, বৃত্তের এই যে বাইরের যে কমলা গোলটি দেখছো, সেটি হচ্ছে বৃত্তের পরিধি। আর মাঝে যে এই বৃত্তের কেন্দ্র দিয়ে যে মাঝে যে দাগটি আছে, সেই দাগটির নাম হচ্ছে ব্যাস। বুঝতে পারলে? তাহলে এইটি হচ্ছে ব্যাস, আর এই যে গোল যে দাগটি আছে এটি হচ্ছে আমাদের কি, পরিধি। তো পরিধি ও ব্যাসের অনুপাত 22:7। ব্যাসের মান দিয়ে দিয়েছে, দেখো ব্যাসের দৈর্ঘ্য দিয়েছে, আমাদের দৈর্ঘ্য দিয়েছে 2 মিটার 1 ডেসিমিটার, 2 মিটার 1 ডেসিমিটার। এবার দেখো মিটার থেকে ডেসিমিটারে যাওয়ার সুবিধা হবে না, ডেসিমিটার থেকে মিটারে আসা, অবশ্যই মিটার থেকে ডেসিমিটারে। তাহলে আমরা জানি কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার। তাহলে মিটার থেকে ডেসিমিটার যেতে গেলে কী করতে হচ্ছে? 10 দিয়ে গুণ। অনেকে হয়তো এই জিনিসটা জানো না, তার একটা শর্টকাট আমি লাস্টে তোমাদের বলে দেবো, ঠিক আছে? তা 2 মিটার থেকে ডেসিমিটার যেতে গেলে আমাদের 10 দিয়ে গুণ করতে হবে, যোগ হচ্ছে এই 1 ডেসিমিটার, মানে কত হলো দেখো 20 আর 1 21 ডেসিমিটার। এবার কিন্তু আগের অঙ্কটার মতনই
আমাদের কি বলেছে, বৃত্তের পরিধি হিসাব করে লিখি। তাহলে পরিধির মান কত হবে? তাহলে পরিধি হবে কত? দেখো ব্যাস দিয়ে দিয়েছে, তাহলে ব্যাস ভাগ হচ্ছে ব্যাসের অনুপাত। ব্যাসের অনুপাত কত? 7। ব্যাসের অনুপাত এখানে দেখতে পাচ্ছ, ব্যাসের অনুপাত হচ্ছে 7। তাহলে ব্যাস বাই ব্যাসের অনুপাত গুণ হচ্ছে কার মান বের করতে বলেছে? পরিধি। তাহলে পরিধির অনুপাত দিয়ে গুণ হচ্ছে পরিধির অনুপাত। 7 দিয়ে 21 কাটলে 3, তাহলে এখানে হবে হচ্ছে 3 গুণ 22 মানে হচ্ছে 66। 66 কী হবে? ডেসিমিটার। 66 ডেসিমিটার। ঠিক আছে, কারণ এখানে এটা ডেসিমিটারই বার করেছি, তাই উত্তরটি আমাদের কী হবে? ডেসিমিটারই বেরোবে। বুঝতে পেরেছ? নেক্সট দেখো একটি অঙ্ক আছে। আমাদের সপ্তম শ্রেণীতে 150 জনের মধ্যে 90 জন ও ষষ্ঠ শ্রেণীতে 140 জনের মধ্যে 80 জন অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে। তাহলে সপ্তম শ্রেণীতে কতজন নাম দিয়েছে? সপ্তম শ্রেণীতে এটি ঠিক প্রথম দিন একটি অঙ্ক, দ্বিতীয় ভিডিওতে একটি অঙ্ক করা আছে সেই অঙ্কের মতো। সপ্তম শ্রেণীতে অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে, অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে কতজনের মধ্যে কতজন? দেখো 150 জনের মধ্যে 150 জনের মধ্যে 90 জন। তাহলে 150 জনের মধ্যে নাম দিয়েছে 90 জন। অনুপাত করো, 0 0 কাটলাম, তাহলে 9:15, 3 দিয়ে 9 কাটলাম 3, 3 দিয়ে 5 কাটলাম 15 কাটলাম 15, তাই তো? 9 কাটলাম 3 তিরিক্ষে 9, 3 5 15। আর ষষ্ঠ শ্রেণীতে কতজন লিখি এখানে? ষষ্ঠ শ্রেণীতে অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে কতজন? দেখো 140 জনের মধ্যে 80 জন। তাহলে লিখছি 140 জনের মধ্যে 80 জন কী হয়েছে? আমাদের এখানে নাম দিয়েছে। তাহলে অনুপাত করলে কত হবে? 0 0 কাটি 8:14, তাহলে হচ্ছে 4:7 হবে আমাদের এখানে উত্তর। এবার বলেছে তাহলে কোন শ্রেণীতে বেশি প্রতিযোগী? তখন আমরা কি করব? তখন আমরা করব হচ্ছে, দেখো এখানে করছি, অন্য কালিতে করি। তাহলে সপ্তম শ্রেণীতে নাম দিয়েছে 3:5 জন। এই সপ্তম শ্রেণীতে নাম দেওয়ার অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে যারা, তাদের অনুপাত হচ্ছে 3:5। ষষ্ঠ শ্রেণীতে 4:7। আমি কি বলেছিলাম যে প্রত্যেকটির উত্তর পদটি দেখব, তাকে লসাগু করব। এখানে দেখো 5 ও 7-এর আবার লসাগু যায় না, তাই না? তাহলে 5 ও 7-এর লসাগু কত হয়? 35 হয়। লসাগু যায় না বলতে এখানে মৌলিক উৎপাদকে বা সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে আমরা লসাগু করতে পারি না, এখানে আমরা নর্মাল গুণ করে দেবো। তাহলে 35। তাহলে সপ্তম শ্রেণী, আমি এখানে 7th লিখছি, 7th-এর কত ছিল? 3:5। এবার 3:5কে আমাদের কত করতে হবে? 35। তাহলে 5কে করতে গেলে 35 আমাদের গুণ করতে হবে কত দিয়ে? 7 দিয়ে। তাহলে 3 গুণ 7 5 গুণ 7। তাহলে 3 7-তে 21, 5 7-তে 35। আর ষষ্ঠ শ্রেণী মানে 6th-এ কত? 4:7। তাহলে 4:7কে 35, 7কে 35 করতে গেলে আমাদের 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5 দিয়ে সামনে আর 5 দিয়ে পেছনে গুণ করব। তাহলে হবে হচ্ছে সামনে হবে 20 আর পেছনে হবে হচ্ছে 35। এবার দেখো এই প্রত্যেকের কিন্তু উত্তরপদ এবার সমান হয়ে গেল। তাহলে পূর্বপদ যার বেশি তার মান বেশি। পূর্বপদ বেশি হচ্ছে 7th-এর, তাই না? ক্লাস 7-এর পূর্বপদটি বেশি। তাহলে এখানে আমি উত্তর কী লিখব? যে সপ্তম শ্রেণী বা 7th ক্লাসে, আমি এখানে ভালো করে লিখি তাহলে নাকি? তাহলে এখানে কী লিখব? যে সপ্তম শ্রেণীতে বেশি
সপ্তম শ্রেণীতে বেশি প্রতিযোগী, সপ্তম শ্রেণীতে বেশি প্রতিযোগী। তাহলে উত্তর কথা হলো ক্লাস 7তে কি বেশি প্রতিযোগী যুক্ত হয়েছে। বুঝতে পারলে? তো চলো আমরা এবার নেক্সট অঙ্ক চলে। এই অঙ্কটি আগের সেকেন্ড ভিডিওতে এরকম একটি অঙ্ক আছে, সেই অঙ্কটির সাহায্য নিতে পারো যদি এই অঙ্কটি না বুঝতে পারো। ঠিক আছে, নেক্সট অঙ্ক। দুটি সংখ্যার অনুপাত 5:7, সংখ্যা দুটির গসাগু 13 হলে সংখ্যা দুটি কী কী হতে পারে? দেখো আমরা এখানে আগে একটা উদাহরণ করি। ধরো এখানে আমি লিখেছি 8:4। প্রথমে আমি 8:4-এর গসাগু বের করি। 8,4, 4 দিয়ে ভাগ করলে 2, 1। তাহলে এখানে 8:4-এর গসাগু কত হলো? গসাগু হলো হচ্ছে 4। এবার এটার অনুপাত করি। 4 দুগুণী 8, 4 অক্ষে 4। ভালো করে দেখো, এইখান থেকে এই অনুপাত থেকে গসাগুটা বেরিয়ে গিয়েই, এই সংখ্যা দুটি থেকে গসাগু বেরিয়ে গিয়েই আমরা অনুপাত পেয়েছি। তাহলে এই সংখ্যা দুটিতে যদি আমি আবার গসাগু গুণ করে দিই, এই অনুপাত দুটিতে মানে এই অনুপাতের যে মান বেরিয়েছে তাতে যদি আমি আবার গসাগুকে গুণ করে দিই, তখন আমি কী পেয়ে যাবো? আবার এই সংখ্যা দুটি পেয়ে যাবো না? দেখো 4 দুগুণে 8, 4 অক্ষে 4, তাই না? তাহলে এখানেও এই অঙ্কটার ক্ষেত্রেও কিন্তু সেম, যে অনুপাত দেওয়া আছে, এই অনুপাতের সাথে আমি গসাগু গুণ করি তাহলে কী পেয়ে যাবো? সংখ্যা দুটি পেয়ে যাব। তাহলে এখানে লিখি যে দুটি সংখ্যার অনুপাত কত? দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 5:7। দুটি সংখ্যার গসাগু কত দেওয়া আছে? গসাগু হচ্ছে 13। তাহলে প্রথম সংখ্যা কী হবে? প্রথম সংখ্যাটি হবে কত হবে? দেখো 13 গুণ 5, 5 গুণ 13, 5 13 হয়ে যায় 65। আর দ্বিতীয় সংখ্যাটি হবে কত? দেখো 7 গুণ 13, 7 গুণ 13 কত হয়ে যায়? 7 গুণ 13 কত হয়ে যায়? 7 × 70, 3 7 21, 7 13 91। তাহলে সংখ্যা দুটি কী কী হলো? উত্তর কী লিখব? সংখ্যা দুটি হলো কত হলো? 65 ও 91। সংখ্যা দুটি হলে কী কী হলো? 65 ও 91। আশা করি বুঝতে পারলে। এখান থেকে ভালো করে বুঝবে যে যখনই আমরা অনুপাত করছি কোনো জিনিসকে, তখন তার গসাগুকে বাইরে বের করি আমি অনুপাত পাচ্ছি। তাহলে সেই অনুপাতকে যদি আমি গসাগুতে আবার গুণ করি তাহলে আবার ওই সংখ্যাটি পেয়ে যাব। ঠিক আছে, তো চলো নেক্সট দেখো। নেক্সট আমাদের অঙ্ক নেই কোনো। তো এখানে আমাদের কি কোষে দেখি, যত সম্ভব এটা 2.1 কোষে দেখি। 2.1 আমাদের এখানেই শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, কোষে দেখি 2.1 আমরা এখানে শেষ হয়ে যাচ্ছে। তো চলো আজকের জন্য এইটুকুই থাকবে। পরের দিন আমরা সমানুপাত শুরু করব। আর মানে এই চ্যাপ্টারে আরও কিছু অঙ্ক আছে, সেই অঙ্কগুলো করে আমরা সমানুপাত চ্যাপ্টারটি স্টার্ট করব। তো ঠিক আছে, আজকের জন্য এইটুকুই।